হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম শ্মশানের কান্না। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা মনোযোগ সহকারে শুনি। আমি অনেকের মুখে শুনতাম শ্মশান হলো এক শান্তির জায়গা, যেখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে পুড়ে ছাই হয়ে যায় তার যত অহংকার, লোভ, কাম, উচ্ছ্বাসা, প্রতিহিংসা সমেত সব কিছু। শুধু অবশিষ্ট থাকে দুমুঠো ছাই। কিন্তু ব্যক্তিগত জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা আজও বহন করে চলেছি। আজ থেকে 40-45 বছর আগে শ্মশানগুলোর অবস্থা এত আধুনিক ছিল না। তখন কোথায় ইলেকট্রিক চুল্লি, আর কোথায় বসা বা বিশ্রামের জায়গা, কোথায় এত টিউব নিয়নের ছড়াছড়ি। সকালের দিকে যেতেই গা ছমছম করতো, রাতের বেলা তো বাদই দিলাম। আমাদের এলাকার শ্যামবাবুর শ্মশানঘাট ছিল গঙ্গার ধারে, বট, অশ্বত্থ ও নিম গাছ দিয়ে ঘেরা। একটু পাঁচিল ঘেরা জায়গায় দুটো গর্ত কাটা থাকতো মরা পোড়ানোর জন্য, যাতে হাওয়ায় চিতা নিভে না যায়। অসুবিধে হতো বর্ষাকালে, কাঁধে করে পুরনো সাইকেলের টায়ার নিয়ে যেতে হতো। মরা পোড়ানোর গন্ধ সারা এলাকা জুড়ে পাওয়া যেত। আবার হাসপাতালের বাসি মরা হলে তো গন্ধে টেকা যেত না। আমার বন্ধু রঞ্জনের মা 3 দিনের জ্বরে মারা গেল। সন্ধেবেলা খবর পেলাম, প্রিয় বন্ধুর মা। শ্মশানে তো যেতেই হবে। শীতের সময় মৃতদেহ বাড়ি থেকে বের করতেই রাত 10টা বেজে গেল। আমরা 4 বন্ধু আর রঞ্জনের 2জন আত্মীয় শ্মশানে পৌঁছে দেখি কোনো চুল্লি জ্বলছে না। তার মানে কোনো মৃতদেহ আসেনি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ডোমেদের ঘরের সামনে একটা ছোট্ট ল্যাম্প টিপ টিপ করে জ্বলছে। সামনে ঝাঁকড়া বিশাল বটগাছের জন্যে অন্ধকার আরও বেশি লাগছে। গঙ্গার ওপরেও কুয়াশার একটা চাদর বিছানো। আমি বললাম, ভালোই হলো, আমাদের আর ওয়েট করতে হবে না, তাড়াতাড়ি দাহর কাজ শেষ হয়ে যাবে। আসলে আমি মনে মনে চাইছি এইরকম পরিবেশ থেকে যত শীঘ্র সম্ভব চলে যেতে। ঠান্ডাটা এই ফাঁকা জায়গায় আরও বেশি করে কামড় বসাচ্ছে। রঞ্জনের পিসিমশাই বলল, কই ডেথ সার্টিফিকেটটা দাও। রঞ্জন ফ্যাকাশে মুখে তাকালো। আনতে ভুলে গেছে। আমাদের সবাইয়ের মাথায় হাত। সাইকেলেও কেউ আনেনি যে চট করে নিয়ে আসবো। এতটা পথ এই শীতের রাতে যেতে হবে, আর আমাদের মরা নিয়ে অপেক্ষা করতে হবে। মনে মনে রাগ হলেও কিছু বলা গেল না। বেচারের মাথায় তো ঠিক নেই। ঠিক হলো, আমাদের 2 বন্ধু যাবে। এখনকার দিন হলে মোবাইলে কাজ সারা হয়ে যেত। ওর 2 আত্মীয় গেল ডোমেদের দেখে তুলে কাঠ কিনতে। রঞ্জনের পিসিমশাই কাঠ কিনতে যাবার আগে বলল, পুরুত এখানে পাওয়া যাবে তো? ভালো কথা বাবা রঞ্জন, তুমি মায়ের মৃতদেহ ছুঁয়ে বসে থাকো। আমরা 2জন গঙ্গার পাড়ের কাছে মরার খাট ধরে বসে রইলাম। অদূরে একটা তাল গাছ থেকে শকুনির বাচ্চাগুলো কু কু করছে। মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে কাঁদছে। মাঝে মাঝে গঙ্গার ঢেউ ভাঙার শব্দ কানে আসছে। রঞ্জন কাঁপা কাঁপা গলায় বলল, শঙ্কর, আমার না কিরকম ভয় ভয় করছে। শঙ্কর বলল, আমারও একটা কিরকম যেন আলাদা অনুভূতি লাগছে। এখানে এই অন্ধকারে আমরা 2জন ছাড়া আর তো কেউ নেই। পিসিমশাই কাঠ কিনতে ঢালু বেয়ে উঠে ডোমেদের ডেরায় গেছে। বাকি 2জন এখন বাড়ির পথে। আমার পকেটে ছোট্ট একটা টর্চ আছে। গঙ্গার অন্ধকারের দিকে তাকালাম। ওপারটা দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। কালো আধার আর কুয়াশা যেন কোলাকি করে চলেছে। ওরা বলে উঠল, মায়ের দেহটা কেমন কাঁপছে। ওর কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। তুই এই রাত বিরাতে কী সব ভুলভাল বকছিস? নিজের মনকেই সান্ত্বনা দিলাম। গায়ে হাত দিয়ে দেখ, মিথ্যা বলছি না। ওর দাঁত ঠকঠাকানির শব্দ পেলাম। ঠান্ডায় না ভয়ে বুঝলাম না। তুই নিজে শীতে কাঁপছিস, তাই এইরকম মনে হচ্ছে। পকেট থেকে টর্চটা বার করে জ্বালালাম। চোখে তুলসী পাতা চাপা দেওয়া ওর মায়ের মৃতদেহ একদমই স্থির। ও দেখি আস্তে আস্তে মায়ের শরীর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে। কি করছিস তুই? মৃতদেহ দেহ থেকে হাত তুলে নিতে নেই। টর্চের আলো ওর মায়ের মুখে ফেলে বললাম, কোথায় দেহ কাঁপছে? সিঁদুর মাখানো ফ্যাকাশে মুখটা নিথর, ঠোঁট দুটো অল্প ফাঁক করা। ভেবে পায় না মানুষ মারা গেলেই তাকে দেখে ভয় লাগতে শুরু করে কেন? রঞ্জন মিনমিনে গলায় বলল, কখন ওর আসবে বলতো?
এই তো সবে গেল, তোর জন্যই তো ঝামেলাটা পাকালো। রাগ বেরিয়ে আসে। ও মায়ের দেহ থেকে হাত সরিয়ে রেখেছে। বুঝতে পারছি ওর শরীরে ভয় ঢুকেছে। একবার ভাবলাম দেখি হাত দিয়ে ওর কথা সত্যি কি না, কিন্তু সাহসে কুলালো না। মন বলল যদি দেখা যায় নড়ছে, তারপর? কিন্তু আমরা কেউই মৃতদেহকে ছুঁয়ে নেই। যদি ভয়ানক কোনো ঘটনা ঘটে? আমি জানি সার্টিফিকেট নিয়ে আসতে আসতে আধ ঘন্টার উপর লাগবে। এদিকে 11টা বেজে গেছে। ওদেরকে ডেকে আনবো? ওর গলায় কম্পন। পাগল কনেগার, তুই মাথা খারাপ? আমি একটু খেকিয়ে উঠলাম। এখানে এই অন্ধকারে আমি একা বসে থাকবো? বরং তুই তোর মায়ের দেহ ধরে বসে থাক, আমি ওদের ডেকে আনছি। ও আমার হাত ধরে ফেললো। কারো যাবার দরকার নেই, ওরা বরং কাঠফাটগুলো কিনুক। একেই দেরি হয়ে গেছে। আসলে আমরা কেউই একা থাকতে চাচ্ছি না। এরপর যে আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জন্য বাকি ছিল তা বুঝতে পারিনি। আমরা দুজন একদিকে পাঁচিল ঘেরা চিতা জ্বালাবার নিচু জায়গাটায় বসে রয়েছি বলে উঁচু ঢালুর ওপরের শ্মশানের আলো জ্বালা ঘরটা দেখতে পাচ্ছি না। শীতের রাত ক্রমশ ঘনীভূত হচ্ছে। গঙ্গাটা মনে হচ্ছে সমুদ্র। এরকম গা ছমছমে অভিজ্ঞতা প্রথম উপলব্ধি করছি। বটগাছটার কোটর থেকে কয়েকটা পেঁচা কর্কশ শব্দে ডেকে উঠল। যত রকম ভয়ের উপকরণ আছে সবই যেন চোখ কানের সামনে ধরা দিচ্ছে। এরপর আবার ভয়ের চোটে আমরা মৃতদেহ ছেড়ে হাত গুটিয়ে বসে আছি। সময় যেন হঠাৎ করে থেমে গেছে। দুজনেই কালো অন্ধকারে চুপচাপ বসে আছি। এই সময় গঙ্গার ঢেউ ভাঙার শব্দকে ছাপিয়ে অন্যরকম একটা আওয়াজ কানে এসে পৌঁছালো। মনে হচ্ছে গঙ্গার জলে কারা যেন হুটোপাটা করছে। দুজনেরই কান খাড়া হয়ে গেল। দাঁড়িয়ে উঠে জলের দিকে আলোটা ফেললাম। টর্চের কম আলোয় এক অভাবনীয় দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। দেখি কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে জলের মধ্যে মনের আনন্দে স্নান করছে। ওদের সাঁতার কাটা, জল ছোড়াছুড়ি, খিলখিল হাসি মনের মধ্যে কেমন যেন আতঙ্কের সঞ্চার করলো। এই এত শীতের রাত্রিতে কার বাড়ির বাচ্চারা শ্মশানঘাটের কাছে স্নান করতে এসেছে? কালো পিচের মতো অন্ধকারে ওরা দেখতে পাচ্ছে কি করে? কয়েকটা আবার ডুব দিয়ে কাদা তুলে এনে ওর গায়ে মাখাচ্ছে। রঞ্জন ভয়ার্ত স্বরে বলল, শঙ্কর, ওরা মানুষের বাচ্চা তো? আমার এই সন্দেহটা হচ্ছিল। মনে ভাবছি চেঁচিয়ে ওদের ডাকবো। তারপর নিজেরাই একটা সংকোচ হলো। ওরা দুজন বয়স্ক লোক। তারপর যদি দেখি ডোমেদের ছেলেপুলে, ব্যাপারটা হাস্যকর হয়ে যাবে। তার থেকে আরেকটু দেখা যাক, এর মধ্যে আমাদের বন্ধুরা এসে পড়তে পারে। ওকে সান্ত্বনার মতো বলি, কেন তোর কি ভূতের ছানা মনে হচ্ছে? ও বুঝলো আমি ইয়ারকে মারছি। দুজনেই আমরা ওদের চাঁদ করা দেখতে লাগলাম। এর মধ্যে বোধহয় জোয়ার এসে গেছে, কেননা জল বেড়ে আমাদের কাছাকাছি চলে এসেছে। বাচ্চাগুলো তার সাথে এগিয়ে এসেছে, কেননা ওদের ছেটানো জল আমাদের গায়ে মাঝে মাঝে এসে লাগছে। এবার টর্চের আলোয় খানিকটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দুটো বাচ্চার চোখ হঠাৎ টর্চের দিকে পড়ল। রাত্রে শিয়াল কুকুরের চোখগুলো যেমন অন্ধকারে জ্বলে, তেমনি বাচ্চা দুটোর চোখ নীলচে ভাবে জ্বলছে। দুটো বাচ্চা আরও দুজনকে ডেকে কানে কানে কি বলতে, ওরাও আমাদের দিকে তাকালো। মনে হচ্ছে কালো অন্ধকারের মধ্যে চার জোড়া চোখ বিরাট বিরাট জোনাকির মতো জ্বলছে। ভয়ে টর্চটা নিভিয়ে দিতে মনে হলো চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গিয়ে ওদের ঢেকে দিল। আমাদের বুদ্ধিটাও যেন কালো পর্দায় ঢাকা পড়ে গেল। কেননা সুস্থ মস্তিষ্কে থাকলে তখনই বুঝে যাওয়া উচিত ছিল, এই সময়ে পরিবেশে কোনো বাড়ির বাচ্চা, সে এমনি হোক আর ডোম হোক, গঙ্গার এই জোয়ারের জলে খেলা করতে পারে না। আসলে বিপদে বুদ্ধি নষ্ট, কথাটা সর্বাংশে সত্যি। কনকনে ঠান্ডা একটা বাতাস গঙ্গার মাঝখান থেকে উঠে এলো, যা আমাদের শরীরে আরও কাঁপন ধরিয়ে দিল। রঞ্জনের ভাঙা গলা কানে এলো, তুই টর্চটা ঝালা। অন্ধকারে ওরা যদি আমাদের কাছে এগিয়ে আসে? কথাটা শুনে ভয়টা আমাকে জোরে জড়িয়ে ধরলো। ঠিকই তো, ওরা যদি মানুষ না হয়, আর ইতিমধ্যেই হয়তো সামনেই এসে গেছে। আলো জ্বালাতেই দেখি তাছাড়া রঞ্জনের মা, তিনি তো তখন থেকে ধরাছোঁয়ার বাইরে শুয়ে আছে। ভয়ে গাটা গুলিয়ে উঠল, মনে হলো বমি করে ফেলবো। রঞ্জনকে অন্ধকার থাকাতে দেখতে পাচ্ছি না, জানি না ওর কি অবস্থা। বুঝতে পারছি একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে টর্চটা জ্বালালাম। সঙ্গে সঙ্গে বাকি ভয়টুকু চোখের সামনে এগিয়ে এলো। দেখি বাচ্চাগুলো কাকড়ার মতো কাদা খামচে মরার খাটটার কাছে চলে এসেছে। ওদের সারা শরীর কাদা আর জলে মাখামাখি, মুখ জুড়ে কুটিল হাসি, নাকের জায়গাগুলো শুধু গর্ত, কানগুলো পতপত করে নড়ছে। ওই বীভৎস মুখ আমাদের পক্ষে বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়। ওদের চোখ দিয়ে অতৃপ্ত আগুন ফুঁড়ে বেরোচ্ছে। দুজনেই অমানসিক চিৎকার করে মরার খাটফাট ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে উঁচু ঢালুর দিকে ছুটলাম।
আমাদের ওই গগনভেদী আর্তনাদ ওদের কানে গেল। পিছনে শুনলাম বাচ্চাগুলোর জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ। শ্মশানের বাকিরা সবাই দৌড়ে এসে আমাদের ধরে ফেললো। আমাদের ওই রকম ভয় মাখানো দেখে ওদের মুখে প্রশ্ন। কোনো রকমে তোতলাতে তোতলাতে বললাম, সবাই মিলে খাটিয়ার কাছে এসে দাঁড়ালাম। শ্মশানের লোকরা আর ডোমরা আলো নিয়ে গঙ্গায় ফেললো। কোথায় কি? ভেলকিবাজির মতো সব হাওয়া। পবিত্র গঙ্গা কুলকুল করে বয়ে চলেছে, কিন্তু ডোমগুলো আমাদের কথাগুলো উড়িয়ে দিল না। বলল, মরা বাচ্চা ছেলে মেয়েদের তো দাহ করা হয় না, আমরা এই গঙ্গার পাড়েই মাটি খুঁড়ে পুঁতে দিই। বাবুরা হয়তো তাদের ভূতগুলো দেখেছে। এরপর রঞ্জনের মাকে দাহ করে শীত ও ভয়ে কাঁপতে কাঁপতে যখন বাড়ি ফিরলাম, তখন আকাশ ফর্সা হতে শুরু করেছে। ব্যাস, তারপর অনেক বছর আমি শ্মশান ঘাটের দিকে আর পা বাড়াইনি। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন।